দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 সাপ্তাহিক আয়োজন আইডিএলসি প্রেজেন্টস ইনসাইডে। ইকবাল হাসান আছি আপনাদের সাথে। দর্শক আজকে আমরা সমসাময়িক অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং এর থেকে উত্তরণের কৌশল বা করণীয় নিয়ে আলোচনা করব। বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর সেলিম জাহান আমাদের আজকে অতিথি হিসেবে আছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সরাসরি এসে কষ্ট করে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। স্যার, আমি আপনার নজরে একটু আনবো, আপনি সমসাময়িক বাস্তবতা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন, আপনার লেখালেখিতেও বিভিন্ন সময় উঠে এসেছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার 4 মাস পার হয়ে গেছে। এই পর্যন্ত অর্থনৈতিক ক্রাইসিস মোকাবেলায় তাদের যে উদ্যোগগুলো আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমি প্রথমে শুরু করতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার যে যখন দায়িত্বভার গ্রহণ করেছে তখন একটা খুব দুর্যোগপূর্ণ অবস্থাতে দায়িত্বভার গ্রহণ করেছে। আমি অর্থনৈতিক দুর্যোগের কথাই বলতে চাচ্ছি, যে বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে একটা সংকট ছিল, প্রচুর অর্থ পাচার হয়ে গেছে, অর্থনৈতিক শৃঙ্খলাগুলো নষ্ট হয়ে গেছে, প্রাতিষ্ঠানিক যে কাঠামো এবং প্রাতিষ্ঠানের মধ্যে জবাবদিহিতা দায়বদ্ধতার যে একটা কাঠামো সেটা নষ্ট হয়ে গেছে। সুতরাং এই রকমের একটা ব্যাপক দুর্যোগপূর্ণ এবং সংকটময় অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করেছে। তো সেখান থেকে যদি শুরু করি তাহলে আমি বলবো যে বহু ক্ষেত্রে তাদের যে উদ্যোগগুলো যেগুলো তারা গ্রহণ করেছে সেটাকে আমি মনে করি যে সঠিক পথেই উদ্যোগ। আমরা যদি ব্যাংকিং খাতকে নিয়ে কথা বলি, এবং ব্যাংকিং খাতে একটা বিরাট সমস্যা আছে বলে আমরা সবাই মনে করি, তো সেখানে ব্যাংকিং খাতে যে সমর্থন দেওয়া হচ্ছে, বিশেষত যে ব্যাংকগুলো দুর্বল হয়ে গেছে তাদের প্রতি বিভিন্ন ব্যাংকের পরিচালনা পর্ষদ বদল করা হয়েছে, বিভিন্ন ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক ব্যাংক খাতে তাদেরকে সাহায্য করার জন্যে, মূল্যস্ফীতি সেটাকে কমানোর জন্যে। আমি মনে করি যে এগুলো ইতিবাচক উদ্যোগ। এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে সমস্যাগুলো আমরা বলছি, এটা তো একদিনে বা এক সপ্তাহে এটা সমাধান করা যাবে না, কারণ এই সমস্যাগুলো একদিনে তৈরি হয়নি। দীর্ঘদিনের অনিয়ম, দীর্ঘদিনের অনাচার, দীর্ঘদিনের বিশৃঙ্খলার কারণে এই যে সমস্যাগুলো তৈরি হয়েছে, এটা সমাধান করতে ধাপে ধাপে উদ্যোগ গ্রহণ করতে হবে। এবং আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা করেছে যে তারা 3 ভাগে এটার সমাধান করার চেষ্টা করছে। একটা হচ্ছে তাৎক্ষণিক উদ্যোগ, আমাদের কি তাৎক্ষণিকভাবে করা দরকার, যেমন বাজারে যদি যোগান কম থাকে কিংবা যদি পণ্যের দাম বেড়ে যায় তাহলে আমদানি শুল্ক কমিয়ে দিয়ে, বাইরে থেকে আমদানি বাড়িয়ে দিয়ে বাজারের সেই একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসার প্রয়োজন। ঠিক তেমনিভাবে ব্যাংকিং খাতে যারা গ্রাহক তাদের একটা আস্থা ফিরিয়ে আনতে হবে, এবং সেই আস্থা ফিরিয়ে আনার জন্য তারা নানান ব্যবস্থার কথা যেগুলো বলেছেন, এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে যে ব্যাংকগুলো খুব দুর্বল অবস্থায় আছে তাদেরকে সহায়তা দান করার মাধ্যমে এই যে আস্থা ফেরানোর একটা প্রচেষ্টা, এইগুলো হচ্ছে তাৎক্ষণিক কতগুলো কর্মকাণ্ড তারা যেটা করছেন। তারপরে মধ্যমেয়াদে বা স্বল্প মেয়াদে যে সমস্ত কথাগুলো উঠে এসছে সেগুলো, যেমন এই যে শ্বেতপত্র প্রকাশিত হয়েছে, যার ফলে আমাদের বর্তমান অর্থনীতিতে কি অবস্থা আছে, এর ভঙ্গুরতা কোথায়, এর নাজুকতা কোথায়, সমস্যাগুলো কোথায়, এগুলোকে চিহ্নিত করা হয়েছে। যে কোনো নীতিমালা গ্রহণ করতে হলে বা এটা প্রতিরোধ করতে হলে আগে তো আমাদেরকে জানতে হবে যে অবস্থাটা, ঘটনাটা কি। সে আমি মনে করি যে স্বল্প মেয়াদে এই যে একটা উদ্যোগ তারা গ্রহণ করেছে এটা নিতান্ত প্রশংসনীয়। এরপরে মধ্যমেয়াদে গিয়ে দেখা যাবে যে এর জন্য কি জাতীয় নীতিমালা গ্রহণ করা দরকার। যেমন শ্বেতপত্রেই বলা হয়েছে যে, এবং আমি এর আগে একটা লেখায় বারবার বলেছিলাম যে এই মধ্যমেয়াদে অন্তত 3 বছরের জন্য আমাদের একটা পরিকল্পনা করা দরকার, 2 থেকে 3 বছরের জন্য। আমি 5 সালা পরিকল্পনার কথা বলছি না, কারণ সেটা নির্ভর করবে যে রাজনৈতিক উত্তরণ কিভাবে হয়, কেমন করে হয়, কোন দিকে হয় তার উপরে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু এই মধ্যমেয়াদে রয়েছেন এবং তারা দেশ শাসন করবেন, তাদের জন্য একটা 2 বা 3 বছরের একটা পরিকল্পনা দরকার। স্যার, আমি যদি একটা সুনির্দিষ্ট পয়েন্টে আপনাকে একটা বিষয় জিজ্ঞাসা করতে চাই, যে তাৎক্ষণিক উদ্যোগের মধ্যেই তো সাধারণ মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল যে আমি কিছুটা স্বস্তি পাবো অন্তত বাজার ব্যবস্থার ক্ষেত্রে, মূল্যস্ফীতির ক্ষেত্রে, জীবনযাপনের যেই চলাচল সেই ক্ষেত্রে। এই জায়গাটায় সরকার কতটুকু সফল হতে পেরেছে বলে আপনি মনে করেন? কারণ এখন আমরা দেখতে পাচ্ছি যে
সংখ্যার বিচারে মূল্যস্ফীতি অনেক উপরে, বাজারে নিশ্চয়ই। সেটার প্রতিফলন হয়তো আরও খানিকটা বেশি। হ্যাঁ, আমার মনে হয় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নীতির দিক থেকে এবং সাধারণ মানুষের সহনীয় ক্ষমতার দিক থেকেও। কারণ মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তারা শাসনভার গ্রহণের আগেই কিন্তু ঘটেছে এবং এখন এমন অবস্থায় গেছে যে যেখানে আজকে অর্থ উপদেষ্টা বলেছেন যে এটাকে 10% নিচে বা 9% নিচে রাখতে হবে। এখন 9% কিন্তু বেশ উচ্চ স্তরের একটা মূল্যস্ফীতির একটা মান। শ্রীলঙ্কার কথা যদি বলি 2 বছর আগে শ্রীলঙ্কায় মূল্যস্ফীতি ছিল 70%, আজকে সেটা তারা 1% নিয়ে এসছে। এখন প্রশ্ন হচ্ছে যে সাধারণ মানুষের প্রশ্ন যে এত কিছু করা হচ্ছে কিন্তু কেন বাজারের দাম আমি সুফল কেন পাচ্ছি না। এখন এই যে বাজারে দাম বাড়ছে, মূল্যস্ফীতি যেটা বাড়ছে, তার দুটো বড় ধরনের কারণ থাকে। একটা নীতিমালা দিয়ে আমরা এটাকে সামলাতে পারি, আরেকটা থাকে কাঠামোগত বা প্রাতিষ্ঠানিক কারণ। এখন নীতিমালার দিক থেকে সরকার সুদের হার কমিয়েছে, সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছে, শুল্ক কমিয়েছে, আমদানি খুলে দিয়েছে, বলা হচ্ছে যে আমরা নতুন করে টাকা ছাপাবো না যাতে বাজারে টাকার পরিমাণ বেড়ে, যদিও সেটা ধরে রাখা যায়নি এবং তার কারণও আছে। তা এখন কথাটা হচ্ছে যে যদি আমি মনে করি, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে এই যে মূল্যস্ফীতির যেটা কারণ, সেটা যত না নীতিমালা সম্পৃক্ত তার চাইতে অনেক বেশি কাঠামোগত এবং প্রাতিষ্ঠানিক সম্পৃক্ত। হয়তো প্রতিষ্ঠানের মধ্যে কাঠামোগত দিক থেকে দুর্বলতা রয়েছে, যেখানে পুরো বাজার ব্যবস্থা এখনও কোনো গোষ্ঠীর নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। কারা সেই গোষ্ঠী আমি জানি না, প্রাতিষ্ঠানিক দুর্বলতার মূল কেন্দ্র কোন জায়গায় সেটা আমি জানি না। কিন্তু যতই আমরা নীতিমালা গ্রহণ করি না কেন, যে কোনো একটি দ্রব্যের মূল্য বা যে কোনো দ্রব্যের একটি সরবরাহ যদি কেউ কুক্ষিগত করে থাকে বা কেউ কুক্ষিগত করে থাকে, তাহলে কিন্তু বাজারে এই দাম কমবে না। আপনি আলোচনার শুরুর দিকটায় আমাদের এই সম্প্রতি যে প্রকাশ হয়েছে শ্বেতপত্র, এটার কথা বলছিলেন। আমরা অনেক তথ্য উপাত্ত এখানে দেখেছি, গেল 15 বছরের অনিয়ম দুর্নীতির কিছু চিত্র এখানে উঠে এসেছে। আপনি যখন স্যার বাংলাদেশের উন্নয়নের বিষয়ে বিভিন্ন সময় লিখেছেন, বিশেষ করে যখন ইউএনডিপিতে মানব উন্নয়ন যে প্রতিবেদন সেটার কার্যালয়ে ছিলেন, তখন বাংলাদেশের একরকম চিত্রের কথা আমরা জানতাম। এখনকার যে চিত্র সেটা তো তার সাথে মিলে না। কিভাবে স্যার দুটাকে ম্যাচ করে এগোনে যাবে? এখানে আমি প্রথমে একটু বলে নিতে চাই যে মানব উন্নয়নের যে চিত্র আমরা যেটা পেয়েছি সেটা তো আংশিক চিত্র, সেটা পুরো অর্থনীতির পুরো ব্যাপারটিকে তুলে ধরে না। সেখানে আমরা শিক্ষার কথা বলেছি, স্বাস্থ্যের কথা বলেছি, পুষ্টির কথা বলেছি। এখন যে চিত্রটি আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে একটা সর্বাঙ্গীন অর্থনীতির একটা চিত্র। তো আমার মনে হয় যে এই অর্থনৈতিক উন্নয়নের যে ভাষ্য আমরা শুনেছি এবং আমাদের অর্থনৈতিক উন্নতির যে বাস্তবতা, তার মধ্যে একটা বিরাট ফারাক রয়ে গেছে। এবং এই যে ফারাকটা, এটা একদিনে তৈরি হয়নি, এটা দীর্ঘদিনের অবহেলা, অনিয়ম, বিশৃঙ্খলা থেকে তৈরি হয়েছে। এখন এই যে মেলানোর ব্যাপার যেটা আমি বলছি, সেখানে আমি মনে করি ব্যক্তিগতভাবে দুটো শব্দ ব্যবহার করতে চাই। একটা হচ্ছে অগ্রগতি, আরেকটা হচ্ছে উন্নয়ন। অগ্রগতি হচ্ছে যে বলা চলে যে পরিমাণগত দিক থেকে আমরা যখন উন্নতি করি, যে সুতরাং আমরা যদি বলি যে আমাদের জাতীয় আয়ের প্রবৃদ্ধি 7% কিংবা 9%, সেটা হচ্ছে অগ্রগতি। আর সেই যে প্রবৃদ্ধি, সেটার গুণগত দিক যদি দেখি, আমার কতটা কাজে লাগবে তার চাইতে বড় কথা যে এই যে অগ্রগতি হলো, এই যে প্রবৃদ্ধি হলো, এটাতে আমার অংশগ্রহণ কতখানি ছিল, আমার প্রত্যাশা এটা কি সরকার তার বিবেচনার মধ্যে নিয়েছে, তারপরে আমি এর সুফল কি পাচ্ছি, এই অগ্রগতিটি কি পরিবেশ বান্ধব। তো সেই পরিপ্রেক্ষিতে যদি বাংলাদেশের যে অগ্রগতির যে ভাষ্য আমরা পেয়েছি দীর্ঘদিন যাবৎ, তখন আমরা দেখব যে এটা বৈষম্য তৈরি করেছে, অসমতা বাড়িয়েছে, পরিবেশ নষ্ট করেছে। এর লক্ষ্য, কৌশল, এইসব ব্যাপারে জনগণের কণ্ঠস্বর বা জনগণের আকাঙ্ক্ষা সেটা কিন্তু আমরা আমলে নেওয়া হয়নি। সুতরাং বাস্তবতাটা হচ্ছে যে বহু ক্ষেত্রে অগ্রগতি হয়েছে, সেটা আমরা অস্বীকার করছি না, কিন্তু যে অগ্রগতি
মানুষের অগ্রগতি, মানুষের জন্য অগ্রগতি, মানুষের দ্বারা অগ্রগতি, সেটা কিন্তু হয়নি। সুতরাং এখানে অগ্রগতি এবং উন্নয়নের মধ্যে একটা ফারাক থেকে গেছে। পরিকল্পনার কথা যদি আসি, যে পরিকল্পনায় কি কোনো দুর্বলতা ছিল, অনেকেই জিজ্ঞেস করেন। এখন পরিকল্পনার তো 5টি ব্যাপার থাকে। একটা হচ্ছে পরিকল্পনার লক্ষ্য, একটা হচ্ছে পরিকল্পনার কৌশল, একটা হচ্ছে পরিকল্পনার উপাত্ত, পরিকল্পনার অর্থায়ন এবং শেষ পর্যন্ত পরিকল্পনার নিরীক্ষণ এবং তার যে মূল্যায়ন। এখন পরিকল্পনার লক্ষ্যে আমরা অনেক বড় বড় কথা বলেছি, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখেছি যে পরিকল্পনায় আমরা ধনিকদের যতখানি সুবিধা দিতে চেয়েছি, দরিদ্রদেরকে ততখানি চাইনি। নগর উন্নয়নে যতটা আমরা ব্রতী হয়েছি, আমরা গ্রামীণ উন্নয়নে ব্রতী হইনি। বড় বড় মর্যাদামূলক প্রকল্প গ্রহণ করেছি, কিন্তু মানুষের যেগুলো প্রয়োজন সেগুলোর দিকে আমরা তাকাইনি। সুতরাং লক্ষ্যের মধ্যে একটা ফারাক আছে। কৌশলের ক্ষেত্রে এই যেটা কথা আমি একটু আগেই বললাম, যে জনগণের কণ্ঠস্বরকে, জনগণের অংশগ্রহণকে আমরা কিন্তু সেভাবে আমল দেইনি। আমরা বুঝতে চাইনি যে তাদের প্রত্যাশাটা কী, তাদের আকাঙ্ক্ষাটা কী। আমরা কৌশল গ্রহণ করেছি ঢাকায় বসে ওপর থেকে কতগুলো নীতিমালা, এবং আমরা মনে করেছি এই নীতিমালাগুলো আমরা কেন্দ্রীয় পর্যায়ে, গ্রাম পর্যায়ে, উপজেলা পর্যায়ে আমরা করব। সুতরাং কৌশলে একটা ঘাটতি ছিল। অর্থায়নের কথা যদি বলি, আমাদের এই অর্থনীতিতে আমরা প্রতিযোগিতামূলক একটা ব্যবস্থা না করে আমরা একটা গোষ্ঠী তৈরি করেছি, যে গোষ্ঠী সম্পদ বাইরে পাচার করেছে, যে গোষ্ঠী সম্পদ কুক্ষিগত করেছে, যে গোষ্ঠী জনগণের যে সম্পদ সেটাকে নষ্ট করেছে। সুতরাং অর্থায়নের দিক থেকে আমরা রীতিমতো একটা দুর্বল অবস্থায় পৌঁছে গেছিলাম, এবং যার প্রতিফলন এখন আমরা দেখতে পাচ্ছি। যদি উপাত্তের কথায় আসি, যেটা শ্বেতপত্রেও বলা হয়েছে, যে বহু সংখ্যা, বহু উপাত্তকে অতিরঞ্জিত করা হয়েছে, বহু উপাত্তকে উপরের দিকে তুলে নেওয়া হয়েছে। যেখানে হয়তো প্রবৃদ্ধির হার সত্যিকার অর্থে 4%, সেটা আমরা বলেছি এটা 9%। আর যেখানে মূল্যস্ফীতির 9%, সেখানে আমরা বলেছি না, এটা অনেক কম। এখন উপাত্তের ক্ষেত্রেও একটা ফারাক আমরা দেখতে পাচ্ছি, যে বাস্তব অবস্থা যেটা এবং সত্যিকারের উপাত্ত যেটা দেওয়া হয়েছে তার মধ্যে দুর্দান্ত রকমের পার্থক্য আছে। অসমতার জন্য, বৈষম্য বোঝানোর জন্য কোনো উপাত্তের প্রয়োজন নেই। ঢাকা শহরে হাঁটলে পরেই বোঝা যাবে যে বৈষম্য কী রকমের আছে। নিরীক্ষণ এবং মূল্যায়ন যেটা, সেখানে আমরা দেখেছি যে কোনো প্রকল্প গ্রহণ করা হয়েছে একটি সইয়ের মাধ্যমে, সেটার কোনো রকমের ব্যয় বা সুফলের কোনো কিছু পর্যালোচনা করা হয়নি। যে কোনো প্রকল্পের মধ্য অবস্থায় একটা নিরীক্ষণ করা হয়নি। মূল্যায়ন যেটা করা হয়েছে, সেখানে যদি ব্যতিক্রমী কোনো কথা বলা হয়েছে সেগুলোকে চেটে ফেলা হয়েছে। তো এই যে আমরা যেটাকে বলি যে ভাষ্য আমরা শুনেছি উন্নতির, অগ্রগতির, সেই ভাষ্যকে আমরা এই সমস্ত কারণে এখন আর মেলাতে পারি। স্যার, আমি যদি আপনার কাছ থেকে ওইভাবে শুনতে চাই যে গেল 15 বছরে আপনার দৃষ্টিতে বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে প্রধান 3টি সংকট কী? এটা খুব সুন্দর প্রশ্ন। এর আগে একটু বলে নেই যে অনেক সময় আমরা বলে থাকি যে জ্বর হচ্ছে একটা অসুখ। আসলে জ্বর কোনো অসুখ নয়, জ্বর হচ্ছে একটা উপসর্গ। আমাদের শরীরে যদি প্রদাহ থাকে, অন্য রকমের অসুবিধা থাকে, তাহলে পরে মানুষের জ্বর আসে। তো তেমনি অর্থনীতিতে অনেক সময় আমরা অনেক সমস্যাকে মনে করি যে এগুলোই মূল সমস্যা। মূল্যস্ফীতি হচ্ছে, এটা বোধহয় মূল সমস্যা। আমাদের বৈদেশিক মজুদ কিছু দিনের জন্য কমে যাচ্ছে, এটাই বোধহয় মূল সমস্যা। এগুলো মূল সমস্যা নয়। আমার মনে হয় বাংলাদেশে যদি 3টে সংকটের কথা যেটা আপনি বলেছেন অর্থনৈতিক দিক থেকেই, তার 3টে সংকট হচ্ছে, একটি হচ্ছে মূল্যবোধের সংকট। এটা বলতে আমি কী বোঝাচ্ছি? অর্থনীতির মধ্যেও একটা মূল্যবোধ আছে, অর্থনীতির মধ্যেও একটা শৃঙ্খলা আছে, এবং সেই শৃঙ্খলা এবং মূল্যবোধকে দলন করা যায় না। যেমন আজকে আমরা যে বলছি যে বিরাট আকারে দুর্নীতি হচ্ছে, অর্থ পাচার হচ্ছে, জনগণের অর্থকে আমি মনে করছি যেটা নিয়ে আমি যা খুশি করতে পারি আমি ক্ষমতায় থাকলে, এটা একটা মূল্যবোধের বিকৃতি। দ্বিতীয়ত হচ্ছে যে কোনো অর্থ ব্যবস্থায়, যে কোনো প্রশাসনিক ব্যবস্থায় এক ধরনের দৃশ্যমানতা থাকতে হবে, এক ধরনের জবাবদিহিতা থাকতে হবে। আমরা গত 15 বছরে দেখেছি
দৃশ্যমানতা নেই, কারণ ওই যে জবাবদিহিতাও বললাম অনুপস্থিত ছিল। উপাত্তের নানান রকমের নটঘট করে দৃশ্যমানতা নষ্ট করা হয়েছে। জবাবদিহি বা দায়বদ্ধতা কোনো অবস্থাতেই ছিল না। তৃতীয় যে সংকট, সেটা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক যে শৃঙ্খলা যেটা প্রতিষ্ঠানকে আমরা নষ্ট করেছি। আমরা ব্যক্তিকে নষ্ট করেছি, আমরা তার চাইতেও বড় কথা আমরা প্রতিষ্ঠানকে নষ্ট করেছি। এখন আমরা সামনের দিকে তাকাতে চাই, আমাদের অতীতের যত সংকট সেগুলো আমরা সমাধান করতে চাই। আমাদের আসলে স্পেসটা কতটুকু আছে হাতে, আমরা কত দূর এগোতে পারবো, এবং আপনি যেহেতু 3 বছর একটা পরিকল্পনার কথা বলেছেন, কি হওয়া উচিত সেই পরিকল্পনাগুলো? আমার মনে হয় যে আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা আমাদের জন্য একটা মস্ত বড় সুযোগ। সমস্যা আছে, প্রতিবন্ধকতা আছে, অন্তরায় আছে, কিন্তু এই প্রতিবন্ধকতা অন্তরায় পেরিয়ে এটা আমাদের জন্য একটা বিরাট সুযোগ করে দিয়েছে, এবং সেই সুযোগটা আমাদের গ্রহণ করা দরকার। কি করা যেতে পারে? আমি মনে করি যে আজকে আমাদের সরকার এবং রাষ্ট্রযন্ত্রের কর্মকাণ্ডর মাধ্যমে এক ধরনের ইতিবাচক মূল্যবোধ সৃষ্টি করা যেতে পারে, যেটার কথা প্রধান উপদেষ্টা বারবারই বলছেন। এই মূল্যবোধের সৃষ্টির মাধ্যমে একটা জবাবদিহি কাঠামো, একটা দৃশ্যমানতা, এটা করা যেতে পারে। এটা খুব জরুরি। দ্বিতীয়ত, দেশটা আমাদের সবার। এখানে মতের অমিল থাকতে পারে, এখানে দৃষ্টিভঙ্গির তফাৎ থাকতে পারে, এখানে চালচিত্রের বৈচিত্র্য থাকতে পারে, কিন্তু সবার শেষে আমরা একত্রিতভাবে, সমবেতভাবে আমরা এটা করতে পারি। আমাদের দেশ স্বাধীন এবং মুক্তিযুদ্ধ হয়েছিল যূথবদ্ধতার মাধ্যমে, কিন্তু তারপরে আমরা বিভাজিত হয়ে গেছি। আমার মনে হয় যে এই বিভাজন, সামাজিক অর্থনৈতিক বিভাজনকে পেরিয়ে আমরা যদি একত্রিত হই, তাহলে যে শক্তি, সেটা বাংলাদেশের জন্য একটা বড় শক্তি। তৃতীয় যে কথাটি, সেটি একেবারে অর্থনৈতিক নয়, কিন্তু অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত। সেটা হচ্ছে যে অর্থনীতি তখনই বেগবান হয় যখন মানুষ তার মধ্যে একটা অংশীদারত্ব অনুভব করে, অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে একটা মালিকানা সে অনুভব করে। সেই অনুভূতিটা আনার জন্যে আমার মনে হয় যে প্রয়োজন আজকে এক ধরনের স্থিতিশীলতা এবং এক ধরনের শান্ত পরিবেশ, যেখানে জনগণের আস্থা রয়েছে, যেখানে জনগণ সামনের দিকে তাকাবে, আর যেখানে জনগণের প্রত্যাশা পূরণের একটা পথ থাকবে। সেই পরিপ্রেক্ষিতে দুটো জিনিস খুব দরকার। একটা জিনিস হচ্ছে যে আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধটা খুব দরকার, যেটা আমি বললাম যে কিছুক্ষণ আগে, যে আমরা যদি মানুষকে সম্মান না করতে পারি, শ্রদ্ধা না করতে পারি, তাহলে অর্থনৈতিক বলয়ের মধ্যেও আমরা ঠিকভাবে কাজ করতে পারবো না। আরেকটা যেটা আমাকে খুব চিন্তিত করে, বিচলিত করে, সেটা হচ্ছে আমাদের মধ্যে, সমাজের মধ্যে সহিংসতার একটা সংস্কৃতি জন্ম নিয়েছে, এবং এই সহিংসতার সংস্কৃতির ফলে আমরা কিন্তু পরস্পরের সঙ্গে একত্র হতে পারছি না। আমরা কিন্তু একটা স্থিতিশীল অবস্থার জন্ম দিতে পারছি। বিশ্বাসের একটা ঘাটতি আছে, আস্থার একটা ঘাটতি আছে, সন্দেহের একটা সংস্কৃতি গড়ে উঠেছে, এবং এই আস্থার অভাবের কারণে, সন্দেহের অভাবের কারণে দাবিরও একটা সংস্কৃতি গড়ে উঠেছে। কিন্তু আমার যেটা দাবি, তার সঙ্গে সঙ্গে যে আমারও যে একটা সেখানে দায়িত্ব আছে, এটা কিন্তু আমরা ভুলে যাই। সুতরাং আমি মনে করি যে এই যে সংস্কৃতি, সহিংসতার যে সংস্কৃতি, সেটা যদি দূর করা যায়, আমরা যদি একত্রিত হই, এবং দাবির সঙ্গে সঙ্গে, দাবি তো আমাদের থাকবেই, প্রত্যাশা আমাদের থাকবেই, কিন্তু আমাদের দেখতে হবে যে রাষ্ট্রযন্ত্র এটা মেটানোর জন্য কতখানি বর্তমানে তারা কি অবস্থায় আছে, এবং তার সঙ্গে আমার কি করণীয়, আমি তো আমার জায়গা থেকে করব। স্যার, শেষ প্রশ্ন আপনার কাছে। এখন সরকারে আপনার দুই প্রিয়ভাজন শিক্ষক আছেন, আপনার খুব ঘনিষ্ঠ একজন বন্ধু আছেন, তাদের প্রতি আপনার পরামর্শ বলবো না, আপনার যে অভিজ্ঞতাটা কিভাবে শেয়ার করতে চান, যে আমরা সাধারণ মানুষের উপযোগী একটা পরিবেশ চাই, সেটা আমাদের মূল্যস্ফীতির ক্ষেত্রে, আমাদের উন্নয়ন কর্মকৌশলের ক্ষেত্রে, বা আমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কিভাবে তারা কাজ করতে পারেন? আমার মনে হয় যে আমার বন্ধু এবং আমার শিক্ষক যারা আছেন, তারা আমার খুবই শ্রদ্ধার পাত্র। বন্ধু এবং শিক্ষকতার বাইরেও তাদের যে পেশাগত দক্ষতা, তাদের প্রজ্ঞা, তাদের বিজ্ঞতা, তাদের অভিজ্ঞতা, আমি সেটাকে খুব সম্মান করি, এবং আমি মনে করি যে ব্যক্তি হিসেবেও তারা অত্যন্ত সহিষ্ণু, সহনশীল মানুষ, যারা বিভিন্ন রকমের মতামত বা বিভিন্ন রকমের পরামর্শে
তারা সাদরে গ্রহণ করবেন। এবং আমি মনে করি যে দুটো জিনিস বোধহয় প্রয়োজন। একটা হচ্ছে যে আমরা যেন কোনো জিনিসকে খণ্ডিতভাবে না দেখি। যেমন ব্যাংকিং ব্যবস্থার যে সমস্যা সেটা কিন্তু বাজার ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত। বাজার ব্যবস্থার যে সমস্যা সেটা কিন্তু জনপ্রশাসনের সঙ্গে সম্পৃক্ত। সুতরাং আমার একটা পরামর্শ হবে যে তারা যেই অবস্থানে আছেন না কেন, এই যে বিভিন্ন সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে এদের সঙ্গে তাদের যেন যোগাযোগটা তারা প্রায় দৈনন্দিন পর্যায়ে রাখেন। কারণ তাহলে পরে বিভিন্ন জায়গায়, সেটা সাংবিধানের দিক থেকেই হোক, সেটা জনপ্রশাসনের দিক থেকেই হোক, তাহলে পরে সেই সমস্ত বা সুশাসনের দিক থেকেই হোক, সেই সমস্ত চিন্তাধারা তারা গ্রহণ করে তারা কিন্তু তাদের নিজেদের কাজে এটার প্রতিফলন ঘটাতে পারবেন। সুতরাং খণ্ডিতভাবে না দেখে, বিভাজিতভাবে না দেখে তারা যদি এই আলাপ আলোচনার সঙ্গে, যোগাযোগের সঙ্গে তারা যদি সম্পৃক্ত হন সেটা ভালো হবে। এবং এই প্রসঙ্গে আরেকটা পরামর্শ হচ্ছে যে যেহেতু তারা রাষ্ট্রযন্ত্রের উচ্চতম পর্যায়ে নানান কাজের সঙ্গে সম্পৃক্ত, সুতরাং আমি মনে করি যে বিদেশেও সেরকমের আছে যে যাদেরকে আমরা উপদেষ্টা পর্ষদ বা বলে থাকি, যেমন অর্থনৈতিক পর্ষদ যেটা বলে থাকি, সেই রকমের একটা যদি পর্ষদ গঠন করা হয় তাদেরকে পরামর্শ দিতে পারবে। আমি শেষ কথাটা হচ্ছে দীর্ঘদিন বাইরে কাজ করেছি এবং আন্তর্জাতিক বলয়ে কাজ করেছি। আমার মনে হয় যে আমাদের যে সমস্যা, আমাদের বর্তমান যে অবস্থা, এটা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় হয়েছে। খুব অল্প কদিন আগে হয়েছে শ্রীলঙ্কায়। আপনি যদি শ্রীলঙ্কার ঘটনার সঙ্গে আমাদের ঘটনার একটা তুলনা করেন, রাজনৈতিক দিক থেকে, সাংবিধানিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে অসম্ভব রকমের মিল আছে। কিন্তু 2 বছরে কিন্তু শ্রীলঙ্কা উঠে এসছে। আমি মনে করি যে আমাদের যারা উচ্চতম পর্যায়ে আছেন, শ্রীলঙ্কার সঙ্গে বা শ্রীলঙ্কার নীতি নির্ধারকদের সঙ্গে, সরকারের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে তাদের অভিজ্ঞতাটাকে তারা কাজে লাগাতে পারছেন। এটা আমি একটা উদাহরণ হিসাবে দিলাম। পৃথিবীর অন্যান্য দেশেও এটা হয়েছে। সেই অভিজ্ঞতাটাকে আমার মনে হয় কাজে লাগানো দরকার। কারণ সমস্যা যেগুলো আছে সেগুলো কিন্তু শুধুমাত্র অভ্যন্তরীণ নয়, সমাধান যেগুলো আছে সেগুলো শুধু ঘরের মধ্যে নয়। সমস্যার নানান রকমের রূপ আমরা অন্যান্য দেশেও পাবো, সমাধানও কিন্তু অন্যান্য জায়গাতেও আছে। তো সেই অভিজ্ঞতাগুলোকে যদি আমরা নিয়ে আসি তাহলে পরে বোধহয় আমাদের সমাধানের লক্ষ্যে আমরা উপকৃতই হব। আমরা সে প্রত্যাশা করি। অনেক ধন্যবাদ স্যার আপনাকে কষ্ট করে এসে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এই সুযোগটা দেওয়ার জন্য। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো আইডিএলসি প্রেজেন্টস ইনসাইড। ভালো থাকবেন আপনারা সবাই।